আমরা শুনেছি মানুষ পঞ্চতত্ত্বে তৈরি। এটা সত্যি কি মানুষ পঞ্চতত্ত্বে তৈরি, নাকি এটা শুধু একটা প্রাচীন বিশ্বাস? একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করি। আপনার শরীরে থাকা প্রতিটি কোষ, আপনার হাড়, আপনার রক্ত, আপনার মস্তিষ্ক, আপনার চোখের জল, এগুলো জন্ম কোথা থেকে হয়? আপনি হয়তো বললেন খাবার থেকে। ঠিক কথা, কিন্তু সেই খাবার কোথা থেকে এলো? মাটি থেকে, জল থেকে, সূর্যের আলো থেকে, বাতাস থেকে, এবং এমন এক বিস্তৃত প্রাকৃতিক পরিসর থেকে যার মধ্যে আমরা প্রতিদিন বাস করি। তাহলে কি আমাদের শরীর প্রকৃতির একটা চলমান রূপ? এই প্রশ্ন হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষিদের ভাবিয়েছিল। তারা এই ভাবনাকে নাম দিয়েছিলেন পঞ্চতত্ত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু ধর্মীয় বিশ্বাস, নাকি প্রকৃতিকে বোঝার একটি পর্যবেক্ষণ ভিত্তিক দর্শন? আজ আমরা কোনো অন্ধবিশ্বাস নয়, যুক্তি, পর্যবেক্ষণ এবং বিজ্ঞানের আলোয় বিষয়টিকে বোঝার চেষ্টা করব। প্রকৃতির প্রেসক্রিপশনের প্রথম পর্বে আমরা জেনেছিলাম অসুস্থতা নিয়ে প্রশ্ন করা প্রয়োজন। দ্বিতীয় পর্বে বুঝেছিলাম শরীর প্রতিদিন আমাদের সঙ্গে সংকেতের ভাষায় কথা বলে। আজ আমরা বুঝব শরীর আসলে কি দিয়ে গঠিত। এই প্রশ্নের উত্তর প্রাচীন জ্ঞান কিভাবে খুঁজেছিল। আচ্ছা, পঞ্চতত্ত্ব বলতে কি বুঝি আমরা? পঞ্চতত্ত্ব মানে পাঁচটি মৌলিক রাসায়নিক মৌল নয়। এখানে তত্ত্ব বলতে বোঝানো হয়েছে প্রকৃতির পাঁচটা মৌলিক গুণ বা নীতি, যার মাধ্যমে জীবজগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সেগুলো হলো পৃথিবী অর্থাৎ ক্ষিতি, জল অর্থাৎ অপ, অগ্নি, তেজ, বায়ুকে বায়ুই বলা হয়, আকাশকে আকাশই বলা হয়, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, বায়ু, আকাশ। এগুলোকে আধুনিক রসায়নের পর্যায় সারণীর উপাদান হিসাবে দেখা ঠিক হবে না, বরং এগুলো প্রকৃতির পাঁচ ধরনের বৈশিষ্ট্যের প্রতীক। পৃথিবী তত্ত্ব, পৃথিবী মানে শুধু মাটি নয়, এটা দৃঢ়তা, স্থায়িত্ব, কাঠামো ও ভরের প্রতীক। আপনার হাড়, দাঁত, পেশি, ত্বক, নখ সবই শরীরের কাঠামো তৈরি করে। প্রাচীন আয়ুর্বেদ এগুলোকে পৃথিবী তত্ত্বের প্রকাশ হিসেবে দেখেছে। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের দেহের কাঠামো তৈরি হয় খনিজ, প্রোটিন, কোলাজেন এবং বিভিন্ন জৈব উপাদানের সমন্বয়ে। ভাষা আলাদা, কিন্তু পর্যবেক্ষণের কিছু জায়গায় কিছুটা হলেও মিল খুঁজে পাওয়া যায়। এবার আসছি জল তত্ত্ব। একটু ভাবুন, মানুষ কয়েক সপ্তাহ না খেয়েও থাকতে পারে, কিন্তু জল ছাড়া খুব অল্প সময়। আমাদের শরীরের বড় অংশই তো জল। রক্ত, লসিকা, কোষের ভেতরের তরল, কোষের বাইরের তরল, চোখের জল, ঘাম, মল, মূত্র সবই তো। এই কারণেই আমি প্রায়ই বলি খাদ্যের গুণের পাশাপাশি শরীরের জলের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, কোনো একটা খাবারকে শুধু জল চুরি করে বা জল দেয় বলে বিচার করা যথেষ্ট নয়। পুরো খাদ্যাভ্যাস, পরিবেশ, শারীরিক পরিশ্রম এবং জলপানের অভ্যাস মিলিয়েই শরীরের জলীয় ভারসাম্য বজায় থাকে। অগ্নিতত্ত্ব মানে আগুন নয়, এটি রূপান্তরের প্রতীক। আপনি যে খাবার খেলেন তা কিভাবে শক্তিতে রূপান্তরিত হলো, খাবার কিভাবে হজম হলো, কোষ কিভাবে শক্তি তৈরি করলো, দেহের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হলো। আজ আমরা জানি বিপাক ক্রিয়া, এনজাইম, হরমোন এবং কোষের শক্তি উৎপাদনের মতো প্রক্রিয়াগুলো এই পরিবর্তনের সঙ্গেই কিন্তু জড়িত। প্রাচীন দর্শনে এই রূপান্তরের সামগ্রিক ধারণাকেই অগ্নি বলা হয়েছে। বায়ুতত্ত্ব, আপনি এখন শ্বাস নিচ্ছেন, কিন্তু শুধু শ্বাস নয়, হৃদস্পন্দন চলছে, আন্তরিক চলন চলছে, স্নায়ুতন্ত্র সংকেত পাঠাচ্ছে, হাত উঠছে, চোখের পাতা নড়ছে, শরীরের প্রতিটি গতিশীলতার মধ্যে চলন রয়েছে। এই চলনের প্রতীক হিসাবে বায়ুতত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে। আকাশতত্ত্ব, সবচেয়ে কঠিন অংশ এটি। আকাশ বলতে শুধু আকাশের নীল রং বোঝানো হয়নি, এটি স্থান বা স্পেস এর ধারণা। মুখগহ্বর, নাসাপথ, ফুসফুসের বায়ুথলি, রক্তনালী, কোষের মধ্যবর্তী স্থান, সব জায়গাতেই খালি স্থান রয়েছে। স্থান না থাকলেও চলাচল সম্ভব নয়। এই একটি দার্শনিক ধারণা বা শরীরের শূন্য স্থান ও ধারণ ক্ষমতাকে প্রতীকীভাবে ব্যাখ্যা করে। তাহলে আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক জীববিজ্ঞান মানব দেহকে কোষ, অণু, জিন, টিস্যু, অঙ্গ এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করে। অন্যদিকে পঞ্চতত্ত্ব হলো প্রকৃতি ও শরীরকে বোঝার একটি প্রাচীন ধারণাগত কাঠামো। দুটি একই ভাষা ব্যবহার করে না, তাই একটিকে আরেকটি সরাসরি অনুবাদ করার চেষ্টা করাও কিন্তু ঠিক নয়।
কিন্তু দুটো থেকেই আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। একটা আমাদের সূক্ষ্ম জৈব প্রক্রিয়া বোঝায়, অন্যটি আমাদের প্রকৃতির সঙ্গে সম্পর্কের দিকটা মনে করিয়ে দেয়। আজ থেকেই একটা কাজ শুরু করুন। খাওয়ার সময় নিজেকে প্রশ্ন করুন, এই খাবারে কি প্রকৃতির ছোঁয়া আছে? আজ আমি সূর্যের আলো পেয়েছি? আজ আমি কতটা জল পান করেছি? আজ আমি শরীরকে কতটা নড়িয়েছি, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করেছি? আজ আমি খাওয়ার সময় অতিরিক্ত খেয়েছি কি? প্রতিদিন এই 5টা প্রশ্ন আপনাকে ধীরে ধীরে প্রকৃতির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে আজ আমরা কি শিখলাম? পঞ্চতত্ত্বকে আধুনিক রসায়নের 5টি মৌল হিসেবে নয়, বরং প্রকৃতির 5টি মৌলিক বৈশিষ্ট্যের একটি প্রাচীন ব্যাখ্যা হিসেবে বুঝতে হবে। আমরা এটাও দেখলাম আধুনিক বিজ্ঞান ও প্রাচীন দর্শনের ভাষা আলাদা হলেও দুটোই মানুষ ও প্রকৃতিকে বোঝার চেষ্টা করে। আজ আমরা জানলাম শরীরকে বোঝার একটি প্রাচীন কাঠামো, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি শরীরে এই 5টা তত্ত্ব থাকে, তাহলে কেন এক মানুষ সবসময় ঠান্ডা অনুভব করে, অন্যজন গরম? কেউ কখনো শুকনো স্বভাবের, কেউ ভারী গরমের, আবার কেউ দ্রুত রেগে যান। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা প্রবেশ করব আয়ুর্বেদের আরেকটা গুরুত্বপূর্ণ ধারণায়, সেটা হচ্ছে ত্রিদোষ। সেখানে আমরা দেখব ত্রিদোষ কি, এটা কিভাবে ব্যাখ্যা করা হয় এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে এর মিল কোথায় আছে ও কোথায় এর সীমাবদ্ধতা আছে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, প্রকৃতিকে জানার যাত্রা মানেই অন্ধভাবে বিশ্বাস করা নয়, প্রশ্ন করা, পর্যবেক্ষণ করা, শেখা এবং সচেতনভাবে জীবনযাপন করাই প্রকৃতির ইউজার ম্যানুয়ালের প্রথম পার্ট। নমস্কার, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।